হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটি হ্যাপি উইথ ঝামন। তো ঝামনকে নিয়ে কথা বলতে এসেছি। তিনি দুদিন গ্যাপ দিয়ে একদম নর্মাল হয়ে আজকে ইউটিউবে এসছেন, একটা নতুন ভিডিও দিয়েছেন এবং নতুন রূপ নিয়ে। কারণ পকেটে বেশ এই কয়দিন এই সমালোচনাটাকে টেনে এই যে একটা ভিউয়ার্স তার বাড়িতে সকাল 6:45 নাগাদ যাওয়ার জন্য যে সমালোচনাটা শুরু হয়েছিল, সেই সমালোচনাটার মধ্যে সেই আগুনের মধ্যে ঘি ঢেলে উনি কিন্তু বেশ টাকা ইনকাম করে নিয়েছেন। এবং যথারীতি উনি কালকে কোথায় গেছেন, উনি চুল স্ট্রেট করাতে গেছেন। চুল স্ট্রেট এবং কালার এগুলো মোটামুটি 7,000 টাকার মতন খরচা টরচা করে উনি সেগুলো করেছেন। কারণ আউটলুকিংটা সুন্দর রাখতে হবে। মনটা যতই কদর্য হোক না কেন, বাইরের রূপটা ঝা চকচকে না করলে তো মানুষ আকর্ষিত হবে না, তাই না? আকর্ষণটা তো বাইরের থেকে আকর্ষণ করে নিয়ে আসতে হবে, ভেতর যতই কুষ্ঠিত হোক না কেন। তো উনি কিন্তু এটা মেনটেন করেন, মানে উনি এটা ভাবেন না যে আমার যদি ভেতরটা পরিষ্কার করি আমার স্কিনটা এমনিই গ্লো করবে, এমনিই গ্লো করবে। তার জন্য রূপচর্চা অবশ্যই দরকার, কিন্তু রূপচর্চা না করলেও একটা ন্যাচারাল গ্লো কিন্তু মুখ থেকে বেরোবে। কিন্তু আমার মুখটা ভেতরটা যদি কদর্য থাকে না, যতই উপর থেকে কসমেটিক্স এই ওই হ্যানা ত্যানা লাগাই না কেন, সেই কিন্তু জিনিসটার যে গ্লেজ সেটা কিন্তু সেইভাবে গ্ল্যামারটা কিন্তু ফুটে উঠবে না। তো এই ঝামন দিদি কিন্তু বেশ সুন্দর করে চুল ফুল স্ট্রেট করে আসলেন। তারপরে চুল স্ট্রেট করে ঝামন দিদি কোথায় গেলেন না, ঝামন দিদির একটা ক্লাবের প্রোগ্রামে গেছিল। সেখানে গিয়ে তারপরে সেখান থেকে ফেরার সময় শ্বশুর বাড়ি যাবেন, পার্লারে গেলেন। পার্লার থেকে তারপরে শ্বশুর বাড়ি গেলেন। এবার সেখানে দেখা গেল শ্বশুর বাড়িতে যাবে, সেখানে টোটোর মধ্যে সেখানেও একটা টোটোওয়ালার সঙ্গে রীতিমতন তার বচসা হয়ে গেল। হ্যাঁ, আমাকে শেখাতে আসবেন না, আমার জ্ঞান আছে, আমি জানি, হ্যাঁ আমাকে জ্ঞান দেবেন না, মানে এইরকম একটা বলে টোলে মা ঝামন দিদি কিন্তু একদম ওই টোটোওয়ালাকে সুন্দর করে জ্ঞান দিয়ে দিলেন। মানে জ্ঞানটা দেওয়াটা ঝামন দিদি নৈতিক অধিকারের মধ্যে পড়ে। আমার মনে হচ্ছে ঝামন দিদি এটা ঠিক করে নিয়েছে যে ভাই জ্ঞান দেওয়া, আমি বড় ব্লগার, জ্ঞান দেওয়া আমার নৈতিক অধিকারের মধ্যে পড়ে। যে যখন আসবে ধরবো আর জ্ঞান দেবো, ধরবো আর জ্ঞান দেবো, মানে এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক, সেই টোটোওয়ালাকে তো একেবারে ভালোভাবে কথা শুনিয়ে দিলেন এবং যথেষ্ট রূঢ় ভাষায় কথাটা তিনি বলেছেন। কারণ ওনার কথা বলার থ্রোয়িংটাই এইরকম জঘন্য, কথা বলার থ্রোয়িংটাই ওনার জঘন্য। ওনার পুরনো কিছু ভিডিওর ক্লিপিংস দেখলাম, যে উনি সকালবেলায় মানে একেবারে কলোনি কালচার, পাড়া কালচার যেটাকে বলি, মনে হয় উনি সেখানে সেরকম জায়গায় থাকতেন। হস্তিনাপুর বলে কোনো একটা জায়গায় উনি থাকতেন এবং সেখানে সকাল 9টা পর্যন্ত মানে জলের কলের লাইনে মারামারি করতেন। হ্যাঁ, মানে কে কতক্ষণে কাজ সেরে বাড়িতে ঢুকবে, 8টা-9টা পর্যন্ত ওখানেই কেটে যেত। কারণ একটা কল, তোমরা জানো এরকম পাড়া কালচারে দেখা যেত আগে যে একটা কলে সব লোক, যেহেতু তখন বাড়িতে বাড়িতে কল থাকতো না, কল ছিল না, হ্যাঁ এক দুটো বাড়িতে কুয়ো টুয়ো থাকতো, আর বেশিরভাগ বাড়িতেই কল টল কিছু ছিল না, রাস্তার কলই ভরসা। অতএব রাস্তার কলে গিয়ে সব মারামারি, হামড়ি কামড়ি হতো এবং এক এক সময় তো বালতি নিয়ে মারামারি পর্যন্ত লেগে যেত, মানে এরকম ব্যাপার ঘটতো। তো সেই রকমই কোনো একটা জায়গায় উনি থাকতেন এবং সেইখান থেকে মানে সেই পরিস্থিতি, মানে কি ছিল আগের জীবনটা আর এখন কি হয়ে গেল উনি নিজেই বলছেন। আগের জীবনটা কি ছিল, এখনের জীবনটা কি হলো, মানে উনি কি ছিনু আর সেখান থেকে কি হনু যখন হলেন, সেই হনু হওয়ার পরে আর উনি কি ছিনু সেটা কিন্তু আর উনি বুঝতে পারছেন না। মানে হনুগিরিটা ওনার এমন পরিমাণে বেড়ে গেল, সেই হনুগিরির ফলে কি ছিনু সেটা উনি টোটালি ভুলে গেলেন। তারপরে উনি বলছেন আমি সকালবেলায় মোটামুটি 8টা থেকে 9টার মধ্যে ওনার সকালবেলার কাজ হয়ে যায়। তার মানে ওনার সকালে ওঠার অভ্যাস আছে, 8টা থেকে 9টার মধ্যে যদি বাসি কাজ কারো হয়ে যায় তাহলে সেই মহিলা নিশ্চয়ই আরও সকালে ওঠেন।
তার মানে ওনার সকালে ওঠার অভ্যাস আছে। তাহলে একজন ভিউয়ার্স 6:45টার সময় তার বাড়িতে যাওয়ার জন্য তাকে এইভাবে অপমানিত হতে হলো, এবং সে এতটা অপমানিত বোধ করলো যে সে নিজে আবার তার কাছে ক্ষমা চাইলো তার জন্য, যে উনি বুঝতে পেরেছেন যে ওনার সঙ্গে যা আচরণ করা হয়েছে, উনি যে ওই সময়টা গিয়ে ভুল করেছেন সেটা উনি বুঝতে পেরেছেন, এবং ওনার যে উনি ভুল করেছেন তার জন্য ওনাকে ক্যামেরায় এসে বলে বুঝিয়ে ওনার সারাটা দিন নষ্ট হয়ে গেল, ওনার ঘুম নষ্ট হয়ে গেল, ওনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটলো। একটা মানুষের বাড়িতে আসলে তার মানসিক শান্তির ব্যাঘাত ঘটে, আমি এনাকে না দেখলে বুঝতে পারতাম না। আবার ইনি হচ্ছেন একজন বড় ব্লগার, আমাদের সমাজের ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, মানে কি বলবো, মানে সত্যি বলার কোনো ভাষা নেই। আজকে উনি 7,000 টাকা দিয়ে চুল স্ট্রেটিং করাচ্ছেন, শ্বশুর বাড়িতে গেলেন, ননদ রয়েছে, শ্বশুর বাড়িতে গেলেন। হ্যাঁ, সেখানে গিয়ে খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে উনি শ্বশুর বাড়িতে চলে গেলেন, এবং গিয়ে শাশুড়ি মাকে দেখাচ্ছেন, মা দেখো তো আমাকে কেমন লাগছে, দেখো তো আমাকে কেমন লাগছে, চুলটা স্ট্রেট করে দেখো তো আমাকে কেমন লাগছে। অথচ খালি হাতে শ্বশুর বাড়িতে গেলেন শাশুড়ি মাকে দেখতে, বৃদ্ধা শাশুড়ি মা, এবং সেখানে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে, ক্যামেরা অন করে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বোঝানো হচ্ছে দেখো কত মাতৃভক্তি, আমার বরের কত মাতৃভক্তি। বলছি এত যখন মাতৃভক্তি, মা ওই রকম ঘরে থাকছে কেন শাশুড়ির ওই রকম অবস্থায় থাকছে, এত আলিশান বাড়ি থাকতে ছেলের? হ্যাঁ, আজকে দুই মাই ঝুপড়িতে থাকার মতন অবস্থা। হ্যাঁ, এর নিজের মা একটা ক্যান্সার পেশেন্ট, হ্যাঁ, এবং 60-70 বছর বয়স্ক, সেই মহিলা সেলাই করে তার জীবনযাপন করছেন, যার মেয়ে জামাই প্রচুর টাকা ইনকাম করে সোশ্যাল মিডিয়া থেকে, প্লাস তার হাজব্যান্ডের প্রমোটারি বিজনেস আছে বা কনস্ট্রাকশনের কোনো কাজ করেন, সেইখানে তারপরেও তাকে তার মাকে, হ্যাঁ, এক মা মেয়ের বাড়িতে থাকছে, ননদের বাড়িতে, আরেক মা মানে মেয়েটির এই ঝামন দিদির যে মা রয়েছেন তিনি সেলাই করে নিজের পেট চালাচ্ছেন। তাহলে এই রকম সন্তান কত রত্নগর্ভা সেই মা বলুন তো, যে মা চোখের জল ফেলতে ফেলতে যখন সেলাই করেন আর মনে মনে কখনো না কখনো ভাবেন যে আমি কষ্ট করে যেই মেয়েকে জন্ম দিয়ে বড় করেছি সেই মেয়ে আজকে রাজার হালে রয়েছে, অথচ মাকে কোনো মায়ের পরিস্থিতির কোনো পরিবর্তন করতে পারেনি। এমন অনেক হয় যে মেয়েরা মানে শাশুড়ি জামাই বাড়িতে শাশুড়ি আসতে চায় না, এমন অনেক হয়। যেমন আমার মায়ের মধ্যে এই জিনিসটা আছে, তিনি আসবেন থাকবেন কিন্তু তিনি খাবেন না, তিনি আসলে তার খাবার তিনি খেয়ে আসবেন আর না হলে খাবার নিয়ে আসবেন, মানে যেটা ভীষণ খারাপ লাগে। এবং পুরোপুরি নিরামিষভোজী, যেই কারণের জন্য আমার এই শ্বশুরমশাই চলে যাওয়ার পরে প্রায় 1.5 মাস মতন আমার মা রাত্রিবেলায় 8:30-9টার সময় ওনাকে নিয়ে আসা হতো, থাকতো সারা রাত্রি, মানে রাত্রিবেলা আমার শাশুড়ির সঙ্গে থাকতো, গল্প টল্প করে ভোরবেলা আবার আমার বর দিয়ে আসতো, উনি ওনার কাজে যেতেন। তো সেইখানে একদিন না 2 দিন শুধু আমি জোর করে নিরামিষ বাসন, আমার যে ঠাকুরের নিরামিষ বাসন রয়েছে সেই নিরামিষ বাসন নামিয়ে আমি রান্না করে দিয়েছিলাম, উনি খেয়েছিলেন। হ্যাঁ, উনি খান না, কিন্তু এই যে মায়ের এই পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে তো মাকে রিলিফ দিতে পারে যে মা তোমার এখন এই বয়স হয়ে গেছে, তোমার কাজ করার দরকার নেই, তোমার কোনো কাজের দরকার নেই, যা টাকা লাগে তোমার চলার জন্য আমি তোমাকে দেব মাস গেলে একটা অ্যামাউন্ট, সেই টাকা দিয়েই তুমি চলবে, তোমার দরকার নেই কোনো কাজ করার। ছেলেমেয়েরা বড় হলে তো মা বাবাকে এটুকু রিলিফ দিতেই পারে যে ছেলেমেয়েরা নিজেরা স্বাবলম্বী। উনি বলছেন যে ওনার যে ইউটিউবের টাকাটা, সেটা ওনার মেয়ে বলছেন সেটা মায়ের টাকা নয়, মানে পুরো টাকাটা ওনার হাজব্যান্ডের অ্যাকাউন্টে ঢোকে। কত টাকা ঢোকে, কি টাকা ঢোকে উনি কিচ্ছু খেয়ালও রাখেন না, জানেনও না। ওনার হাজব্যান্ড সমস্তটা দেখাশোনা করে, সমস্ত খরচাপাতি যা কিছু ওনার হাজব্যান্ডই করে। উনি বলছেন টাকা জীবনে সেরকম একটা ব্যাপার নয়, মানসিক শান্তিটাই সব।
টাকাই যদি না থাকে মানসিক শান্তি কোথার থেকে থাকবে? কারণ টাকা যখন হাতে না থাকে অটোমেটিকলি মানসিক শান্তি মানুষকে পুরো, মানসিক অশান্তি মানুষকে পুরো চারিপাশ থেকে ঘিরে ধরে, চারিপাশ থেকে ঘিরে ধরে। একটা প্রয়োজনীয় জিনিস খাওয়া, প্রয়োজনীয় পোশাক, প্রয়োজনীয় যা যা যাবতীয় জিনিস আছে একটা দৈনন্দিন জীবনে চলতে গেলে লাগে, সেগুলো কিন্তু পয়সা ছাড়া হয় না, পয়সা ছাড়া হয় না। আজকে একটা রোগ অসুখ বসুখ বলুন, এখন তো বেশিরভাগ বাড়িতে সকাল থেকেই ওষুধের ওপরে তাদেরকে থাকতে হয়, ওষুধের ওপরে থাকতে হয়। সকালবেলা উঠেই একটা গ্যাসের ওষুধ খালি পেটে খেয়ে নিতে হয়, মানে এমন পরিস্থিতি। তাহলে পয়সা ছাড়া সত্যিই কি মানসিক শান্তির জায়গাটা সেইভাবে থাকে? যাদের বাড়িতে পয়সা নেই, অর্থ কষ্টে যারা ভুগছেন তারা জানেন যে অর্থ কষ্টটা কি ভয়ঙ্কর জিনিস, কি ভয়ঙ্কর জিনিস বলতে অনেক সোজা লাগে। দেখুন আজকে এই যে সোশ্যাল মিডিয়ার টাকায়, আপনার টাকায় কিছুই প্রয়োজন নেই, টাকায় মোহ নেই, টাকায় লোভ নেই, আপনি টাকার জন্য ভিডিও করেন না, অথচ দেখুন আপনার ভিউয়ার্সরা যে ভিউজটা আপনাকে দিচ্ছে সেই টাকায় আপনি গিয়ে 7,000 টাকা দিয়ে চুল স্ট্রেট কালার করিয়ে আসলেন। আমরা যেটা করতে গেলে 10 বার না 1000 বার ভাববো, কারণ সেই বাহালতিটা করার মতন আর্থিক সচ্ছলতার জায়গায় আমরা নেই। আমরা ভাববো এই টাকাটা, এই 7,000 8,000 টাকা দিয়ে চুল স্ট্রেট করার জায়গায় এই টাকাটা আমার ছেলের পড়ার খাতে ব্যয় করলে কাজে দেবে, কিন্তু আপনার কিন্তু সেটা চিন্তা করতে হচ্ছে না। আপনি অনায়াসে দেখুন গিয়ে কি সুন্দরভাবে চুল ফুল একেবারে 7,000 টাকা দিয়ে চুল স্ট্রেট কালার সব করে আসলেন, অথচ দায়িত্বের জায়গায় আপনি ফুস, দায়িত্বের জায়গায় আপনি ফুস। আপনি শ্বশুরবাড়িতে চলে গেলেন, সেখানে শাশুড়ি মা ননদ রয়েছে, আপনি খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে আপনি কত টাকা দিয়ে আপনার রূপচর্চা সেরে আসলেন সেটা আপনি দেখাতে বেশি ব্যস্ত শাশুড়ি মাকে। যেই মানুষটাকে দেখাচ্ছেন সেই মানুষটা ওর থেকে অনেক বেশি খুশি হতো যদি আপনি তার ভালো লাগার কোনো একটা জিনিস কিনে নিয়ে গিয়ে তার হাতে দিয়ে বলতেন যে মা আমি বেশ চুলটা দেখো সুন্দর করে স্ট্রেট করে বাহ্যিক রূপটা সুন্দর করলাম, বা আমি পার্লার থেকে বেশ সুন্দর করে চুল ফেটিং করে কালার টালার করে আসলাম, তা তোমার জন্য এটা নিয়ে আসলাম। বা ননদকে বললেন তোমার জন্য এটা নিয়ে আসলাম, মায়ের জন্য এটা নিয়ে আসলাম। দেখতেন তারা অনেক বেশি খুশি হতো, তাদের মুখে যে হাসিটা দেখতেন না, সেই হাসিটা আপনার এইখানে তৃপ্তি দিত। যারা আমি দেখেছি যত বেশি একেবারে দৈন্যদশা থেকে উঠে আসে না, তাদের মানসিকতা তত নিকৃষ্ট হয়, তত নিকৃষ্ট হয়। একা খাবো, একা পড়বো, একা ভোগ করব, হ্যাঁ কাউকে দেব না, কাউকে আমার মানে কি বলবো আমার জায়গায় আসতে দেব না, কাউকে আমি কোনো কিছু শেয়ার করব না, এই ধরনের মেন্টালিটি। নালে দেখুন না একটা মানুষ, নিরীহ একটা মানুষ একটা তার বাচ্চা মেয়েকে নিয়ে আপনার বাড়িতে গেছে, সেইখানে দাঁড়িয়ে তারকে এমনভাবে আপনি প্রেজেন্ট করলেন পুরো হোয়াইটের মধ্যে, মনে হয় সে যেন কোনো উগ্রপন্থী আপনার বাড়িতে গেছে হামলা টামলা করতে, আপনার কত বড় না জানি ক্ষতি হয়ে যেত। হ্যাঁ আমরা জানি বর্তমান যুগে বিপদ মানুষের পায়ে পায়ে চলে, কিন্তু তাই বলে বিপদ পায়ে পায়ে চলে বলে আমরা যদি সব সিচুয়েশনেই ভাবতে থাকি এ ভাই এই মানুষটা আমার দিকে তাকালো কেন রে, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল সোজা ঘুরে পেছন দিকে তাকালো কেন, নিশ্চয়ই মনে হয় আমাকে মেরে ফেলতে চাইছে মনে হয়, ওই জন্য মনে হয় তাকালো। পাগল হয়ে যাবো তো, পাগল হয়ে যাব, সুস্থভাবে রাস্তায় হাঁটতেই পারবো না রাস্তায় সুস্থভাবে। একটা মানুষ আমার পাশ দিয়ে একবারের বেশি দুবার যাতায়াত করলে আমি চিন্তায় পড়ে যাব, এই মানুষটা একবারের বেশি দুবার আমার পাশ দিয়ে হেঁটে গেল আবার আসলো কেন, আবার গেল আবার আসলো কেন, তার মানে কি কোনো উদ্দেশ্য আছে? তার মানে কি উনি আমার ক্ষতি করতে চাইছেন? যাদের ক্ষতি করার না, আপনার চিন্তা ভাবনা যেই লেভেলে আপনার চিন্তা শেষ হবে সেই লেভেল থেকে তাদের চিন্তা শুরু হবে, বুঝতে পেরেছেন? আপনি যেখান থেকে চিন্তা শেষ করবেন তারা সেখান থেকে চিন্তা শুরু করবে। যদি কোনো মানুষের আপনার ক্ষতি করার ইচ্ছা থাকে তো কেউ বলে কয়ে আপনার বাড়িতে এসে হ্যাঁ ক্যামেরা বন্দি হয়ে আপনার ক্ষতি করবে না। আজকে একটা অটোওয়ালা টোটোওয়ালার সঙ্গে আপনি স্বাভাবিক আচরণ করতে পারেন না,
একটা ভিউয়ার্স আপনার বাড়িতে বিকেল 5টার সময় গেলে তার কাছ থেকে গিফটটা কলাপসেবল গেটের ফাঁক দিয়ে আপনি গিফটটা নেন, নিয়ে তার মুখের ওপরে আপনাকে মানে গেটটা বন্ধ করে দিয়ে তাকে পত্রপাত বিদায় করেন। এটা হচ্ছে আপনার সভ্যতা, এটা হচ্ছে আপনার ভদ্রতা। হ্যাঁ, তারপরে এসে আপনি জ্ঞান দিচ্ছেন জীবনে মনের শান্তিটাই সব, মানসিক শান্তিই সব, পয়সাটা কোনো ব্যাপার না। এই টাকা পয়সা সম্পত্তি এগুলোই মানুষকে কষ্ট দেয়। অথচ দেখুন আপনি কিন্তু সম্পত্তির অধিকারিণী হয়ে বসে রয়েছেন, আপনি কিন্তু ত্যাগের, আপনি ভোগী, আপনি ভোগীর আচরণ পালন করছেন, অথচ আপনি ত্যাগের গল্পটা মানুষকে শোনাচ্ছেন। কি আশ্চর্য না, কি আশ্চর্য। ত্যাগের গল্প কখন ভালো লাগে জানেন? যে ত্যাগ করে, যে ত্যাগ করে, যে মানুষের সঙ্গে সহজ স্বাভাবিক আচরণ করে, যে ত্যাগী হয়, যে ভোগী হয় না, তার মুখেই ত্যাগের বাণী ভালো লাগে। আপনি ভোগী, সর্বদিক দিয়ে ভোগী, আপনি দায়িত্ব কর্তব্যে জিরো। না আপনি নিজের মায়ের প্রতি কোনো দায়িত্ব করেন, না শাশুড়ি মায়ের প্রতি কোনো দায়িত্ব করেন, জিরো। দায়িত্বের ক্ষেত্রে আপনি জিরো। আপনি মানুষকে সম্মান করার জায়গায় জিরো, আপনি মানুষকে ভালোবাসার জায়গায়ও জিরো। কারণ আপনার সঙ্গে না আপনার পাড়া প্রতিবেশীর সম্পর্ক ভালো, না আপনার সঙ্গে আপনার বন্ধুবান্ধবের কোনো বন্ধুবান্ধব রয়েছে বলে জানি না তাদের সঙ্গে সম্পর্ক ভালো, না আপনার ফ্যামিলির লোকদের সঙ্গে মানে আত্মীয় স্বজনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো। আপনি একা থাকতে ভালোবাসেন, একা খেতে ভালোবাসেন, একা পড়তে ভালোবাসেন, অথচ আপনি ত্যাগের বর্ণনা মানুষকে দিচ্ছেন। এটা কি মানায়? এটা মানায়? আপনি যেটা করতে চাইছেন, হ্যাঁ, ভণ্ড বেশি মানুষরা করে এগুলো, ভণ্ড বেশি, যারা ভণ্ড হয়, মুখোশ পরে থাকে। আপনি এই যে ঝাঁ চকচকে একটা রূপ করে আসলেন, এটা কি বলুন তো? এটা হচ্ছে আপনার একটা মুখোশ, এটা আপনার একটা মুখোশ। কিন্তু ওই মুখোশের পেছনে যে কি কদর্য একটা মানুষ লুকিয়ে রয়েছে আজকের ডেটে কিন্তু পুরো ওয়াইটিবাসী জানে। হ্যাঁ, যত ভিউয়ার্স আপনার রয়েছে তারা জানে যে ওই যে মুখটা ঝাঁ চকচকে করে আসলেন তার পিছনের মানুষটা কতটা নোংরা, কতটা কুৎসিত তার চিন্তাভাবনা। আজকে আপনি সব কিছু ত্যাগ করেছেন, আপনার লোভ নেই, আপনার মোহ নেই, আপনার লালসা নেই। যখন মোহ লালসা কিছুই নেই, তাহলে একটা মানুষ আপনার ক্ষতি সাধন করবে এরকম চিন্তা করলেন কেন? আপনার তো মোহ নেই, আপনার তো সম্পত্তির প্রতি মোহ নেই, আপনার টাকার প্রতি মোহ নেই, আপনার ভালো খাওয়া, ভালো পড়া, ভালো থাকা, কোনো কিছুর মোহ নেই, অথচ আপনি 7,000 টাকা দিয়ে চুল স্ট্রেটনিং করছেন। বাহ ভাই বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। হ্যাঁ, মানুষকে বোকা বানানোটার একটা লিমিট থাকে, একটা লিমিট পর্যন্ত নিজের মানে মুখোশটাকে ধরে রাখা যায়, তারপরে আর মুখোশ ধরে রাখা যায় না, যেটা আপনি করছেন। আজকের ডেটে আপনার কমেন্ট বক্সে আপনার ভিউয়ার্সরা লিখে আসছে যে এ মানবরূপী দানব না মানবী না দানবী। আপনার কমেন্ট বক্সে আপনার ভিউয়ার্সরা লিখছে এই যে নতুন রূপে ফিরে আসলেন, এটা কোন রূপ? দানবীর রূপ না মানবীর রূপ? এবং সেখানে বহু মানুষ, বেশিরভাগ মানুষ বলেছেন আপনি দানবী, আপনি মানবী নন। তাহলে লাভটা কি বলুন তো? এই যে এত টাকা খরচা করে হ্যাঁ রূপচর্চা করে আসলেন, তার কোনো লাভ হলো কি? লাভ হলো? হয়নি। আমি বলবো আগে ভেতরটাকে পরিষ্কার করুন। এমন অনেক জানেন ছেলেমেয়েরা আছে যারা দিন আনে দিন খায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, তারা দেখুন গিয়ে তাদের মা বাবাকে মাথায় করে রাখে। দেখেছেন? তাদের অর্থ ইনকামটা এইটুকু, কিন্তু মনটা এত বড় মন। কিন্তু আমি দেখেছি যেসব মানুষরা অর্থের গদিতে বসে থাকে না, তাদের মন একেবারে সংকীর্ণ থেকে সংকীর্ণ। কোথায় কোন জায়গায় কতটুকু লাভ করব, কোন জায়গায় কোন কি পাবো, হ্যাঁ, সেখানে কড়ায় গন্ডায় বুঝে নেব, তাদের মেন্টালিটি এমন থাকে। কিন্তু যার থাকে না সে কিন্তু এসব ভাবেই না, কাজেই আপনি নিজে আগে মানুষ হন, বড় বড় জ্ঞানটা তারপরে দিন। আমার মনে হয় সেটা ভালো হবে। তাহলে ভিউয়ার্সরাও আপনাকে দেখবেন গ্রহণ করবেন, আর না হলে এই যে যা পরিস্থিতি হয়েছে সেমনই হবে। আপনি এসে চ্যাটাং কথা বলবেন আর প্রতিদিন আপনার ভিউয়ার্সরা আপনার মুখে জুতোর বাড়ি মেরে আনসাবস্ক্রাইব করবে, এটাই হবে। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আমি যে কথাটা বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।